রাজীব কুমার বলেছিলেন দাম ফেরত দেওয়া উচিত, কিন্তু টাকা কিভাবে রিফান্ড হবে, আদৌ টাকা মিলবে তো, এই প্রশ্নই এখন দর্শকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি গতকাল সাংবাদিক বৈঠকে ঠিক কি বলেছিলেন শোনাই। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী লাইভে। কৌস্তব, রাজ্য পুলিশের ডিজি গতকাল সাংবাদিক বৈঠক করেছিলেন, তিনি সরাসরি বললেন যে টাকা ফেরত দেওয়া উচিত। তিনি যা বলেছেন আমরা পুরোটাই শোনালাম দর্শকদেরকে, কিন্তু প্রশ্ন হচ্ছে টাকাটা ফেরত কিভাবে দেওয়া যাবে, আদৌ কি সেটা দেওয়া সম্ভব? দর্শকরাও তো বলছেন আমরা কষ্টের পয়সা বহুদিন ধরে টাকা জমিয়েছিলাম, 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, সেই টাকায় টিকিট কেটেছি। এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো নির্দেশিকা বা সুস্পষ্ট কোনো পথ নির্দেশিকা এসেছে কি না? কৌস্তবের কাছে আমরা যাব, কৌস্তবের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। গতকাল লজ্জার ছবি আমরা দেখেছিলাম, আবারও বলছি কলকাতাবাসী হিসেবে আমরাও লজ্জিত। দর্শকরা বেরিয়ে বলছেন কেউ 4,000 টাকা দিয়ে, কেউ 5,000 টাকা দিয়ে, কেউ 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, টাকা জলে গেল, আমরা এক পলকে মেসিকে দেখতে পাইনি। তারপরেই রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করেন এবং তিনি জানিয়ে দেন যে টাকা ফেরত দেওয়া উচিত, যারা এই ঘটনার পেছনে জড়িত আছে কাউকে ছাড়া হবে না। কৌস্তব আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। কৌস্তব, টাকা ফেরত দেওয়া উচিত, দর্শকরা টাকা ফেরত চাইছেন, গতকাল তোমরা যাদের সঙ্গে কথা বলেছো, কিন্তু টাকা ফেরত দিতে গেলে, রিফান্ড করতে গেলে যে নির্দেশিকা দরকার সেটা কি এখনো পর্যন্ত এসেছে? কোন পথে টাকা রিটার্ন হবে? দেখো, ডিজির মন্তব্যের পর কিন্তু প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু টিকিট বিক্রির জন্য যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সংস্থার তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা বা কোনো অফিসিয়াল কমিউনিকেশন কিছু জানানো হয়নি বা কোনো নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে কিভাবে এই টিকিটটাকে রিফান্ড করা হবে। তবে এই যে মেসিকে দেখার জন্য, যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখার জন্য এইটা যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বা যে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কিন্তু পুরোটাই কিন্তু অনলাইন প্রসেসের মধ্যে এই টিকিটটা বিক্রি করে। অর্থাৎ যারা টিকিটটা কেটেছেন তারা কিন্তু অনলাইনে টিকিটটা কেটেছেন এবং এটা অক্টোবর মাস থেকে যখন টিকিট কাটা শুরু হয় ঠিক তখন থেকে কিন্তু বিভিন্ন মানুষরা বিভিন্ন দামের টিকিট কাটতে থাকেন, কেউ 4,000, কেউ 5,000, কেউ 7,000, কেউ 11,000 টাকা দামের টিকিট কাটতে থাকেন তারা। কিন্তু সেই টিকিটটা কিন্তু তার পরবর্তীতে যখন মেসি আসেন তার কয়েকদিন আগে সেটা রিডিম করা হয়, অর্থাৎ কিন্তু তাদেরকে একটা নাম্বার দেওয়া হয় টিকিটটা কাটার পরে, সেই নাম্বারটা দেখিয়ে তারা রিডিম করেন এবং গতকাল তারা যখন মাঠে আসেন তখন কিন্তু টিকিট স্ক্যান করে তাদেরকে মাঠে প্রবেশ করানো হয়। এই ক্ষেত্রে যে সংস্থা রয়েছে, টিকিট বিক্রির যে সংস্থা রয়েছে, তারা কোন পদ্ধতিতে টিকিটের টাকা ফেরত দিতে পারে সেটা হচ্ছে যে দর্শকরা এসেছিলেন মাঠে তাদের কাছে যে নাম্বারটা রয়েছে, অর্থাৎ টিকিটটা যখন তারা কেটেছিলেন তাদের কাছে যে নির্দিষ্ট যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের ভিত্তিতে তাদেরকে যে নির্দিষ্ট যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টিকিটটা কাটা হয়েছিল সেই অ্যাকাউন্টে সেই টাকাটা রিফান্ড করা হতে পারে। তবে তার জন্য একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা অবশ্যই চালু করতে হবে, সেই সংস্থাকেই চালু করতে হবে। এমনকি যারা মাঠে এসেছিলেন তার জন্য কিন্তু টিকিটটা স্ক্যান হয়েছিল এবং সেটা স্ক্যান হয়েছে কি হয়নি সেটাও কিন্তু দেখে তারপরে সেই প্রসেসটা চালু করতে হবে। অর্থাৎ এই প্রসেসটা যদি পুরোপুরি সম্পূর্ণ করতে হয় তাহলেও কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগবে, কিন্তু তার আগে সেই কিন্তু সময় থেকে যেটা দরকার কৌস্তব সেটা হচ্ছে সদিচ্ছা, কারণ এখনো পর্যন্ত কোনো স্পষ্ট অফিসিয়াল নোটিফিকেশন তাদের তরফ থেকে জারি করা হয়নি। কিন্তু কৌস্তব যে কথা বললো, মধুকল্পিতা, যেহেতু এটা অফলাইনের টিকিট নয়, দর্শকরা পুরোটাই অনলাইনে কিনেছিলেন, তাই একটা ডিজিটাল ডেটাবেস রয়েছে, সেক্ষেত্রে টাকা রিফান্ড দিয়ে খুব একটা যে সমস্যা হবে বা জটিলতা হবে এমনটা এখন অনুমান করা যাচ্ছে না। হয়তো পুরো বিষয়টা যদি সদিচ্ছা থাকে তাহলে সরলভাবেই হতে পারে। দর্শকরা কি বলছেন শুনুন। মানে আমার এখন বলতে বলতে চোখে জল চলে আসছে। মানে হ্যাঁ, অবশ্যই তারা টাকা ফেরত চাইছে, তারা মানে সব পুরো পুঁজি ভেঙে গেছে, ওদের ছেলেকে নিয়ে গেছে। আমিও চাইছি যে আমাদের যারা টাকা আমরা দিয়েছি, এত কষ্ট করে আমরা দিয়েছি, কেউ নিজের ছাড়াও নিজের ভাইয়ের দিয়েছে, তাদেরও তো টাকা আছে, নিজের ভাই, নিজের বাবা। একদম আমরা টিকিটের দাম যদি ফেরত পাওয়া যায় খুবই ভালো, মানে খুবই ভালো লাগতো। কলঙ্কিত দিন মনে থাকবে এটা, এই দিনটার কথা মনে পড়লে, এই টিকিটটা দেখলেই আমাদের যেটা মনে হবে যে আমাদের এই দিনটাতে এত কষ্ট হয়েছিল যে মানে টাকা দিয়ে কুলাতে পারবে না, বাট শুরু ওখান থেকে করতে পারে, অ্যাটলিস্ট রিফান্ড দিয়ে দিতে পারে, অথবা
চেষ্টা করতে পারে যে এটা রিঅর্গানাইজেশনই করা যায়। বেয়ার মিনিমাম তো ওটা করতেই হবে। দেখুন, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ যুব ভারতীতে। তছনছ পুরো স্টেডিয়াম, আয়োজক গ্রেফতার হলেও আগাগোড়া প্রশ্ন পুলিশের এই ভূমিকাটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। অনেকেরই অভিযোগ, এদিন উত্তেজনা শুরু হওয়ার সময় থেকেই পুলিশের ভূমিকা ছিল প্রায় নীরব দর্শকের। শনিবার মেসি মাঠ ছেড়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, গতকাল যখন এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় তখন মাঠের বাইরে যারা বেরিয়ে আসছিলেন, আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের প্রত্যেকের কিন্তু একটাই অভিযোগ ছিল যে তারা মেসিকে দেখতে পাননি এবং পুলিশি অব্যবস্থা, সেইটা নিয়েও কিন্তু একটা বিস্তর অভিযোগ তারা করেছেন। একেবারে দেখো, পুলিশি অব্যবস্থার প্রশ্নটাও স্বাভাবিকভাবেই উঠছে। তার কারণ, এক, গ্যালারিতে জলের বোতল কি করে পৌঁছলো, যেখানে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে জলের বোতল নিয়ে যাওয়া যায় না। সেক্ষেত্রে প্রশাসন বা যারা উদ্যোক্তারা থাকেন তারা জলের পাউচ কিংবা কাগজের গ্লাসের ব্যবস্থা করেন, কাগজের কাপের ব্যবস্থা করেন, যাতে যারা দর্শক তারা জলের পর্যাপ্ত যোগান পান। দ্বিতীয় হচ্ছে, আমরা ছবিতে দেখিয়েছি গতকাল যে ইট রয়েছে, ইট বৃষ্টি হয়েছে। ইট কোথা থেকে গেলো? যুব ভারতী স্টেডিয়াম, সেখানে ইট কোথা থেকে গেলো? তাহলে কি কেউ বাইরে থেকে নিয়ে গেছিল? আর যদি বাইরে থেকেই নিয়ে যাওয়ার প্রশ্ন হয়, তাহলে চেকিংটা কেন পর্যাপ্ত হয়নি? তৃতীয় হচ্ছে, নিরাপত্তার জন্য মেসিকে ঘিরে যারা মূলত সিআরপিএফ জওয়ান তারা ছিল, তার বাইরে ক্লোজ প্রক্সিমিটিতে, অর্থাৎ একেবারে কাছে, গা ঘেঁষে কি করে গেল? সেক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে কোনো কি এসওপি দেওয়া ছিল নাকি দেওয়া হয়নি? সেই এসওপি দেওয়া হয়ে থাকলে তার দায়িত্ব কার উপর ছিল? এক্ষেত্রে ভিআইপি সিকিউরিটি, যারা মূলত ভিআইপি টিম সিকিউরিটি দেয় সিআরপিএফ, তারা দায়িত্বে ছিল, কিন্তু তাদেরকে কি কোনো নির্দেশ দেওয়া হয়েছিল যে তার কাছে, মেসির ধারে কাছে কেউ যেতে পারবে না, অর্থাৎ ভিআইপির ধারে কাছে কেউ যেতে পারবে না? আমরা ছবিতেও দেখেছি যে যারা যাওয়ার চেষ্টা করেছেন সিআরপিএফ জওয়ানরা কিন্তু তাদের অনেককে সরিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও অনেকেই একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন। আর সেই জায়গা থেকেই দর্শকরা দেখছেন যে তারা তখন দূর থেকে দেখছেন, তার টপ অ্যাঙ্গেল থেকে। তোমার কাছে আমি আসবো। তুমি যে বিষয়টাকে বলছিলে যে এর আগে আমরা দেখেছিলাম যে মাঠে বোতল না নিয়ে যাওয়ার একটা নির্দেশ, শুধু নির্দেশ নয় শুভজিৎ, সেই নির্দেশটা ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া হয়েছিল। আমরা একবার প্রথমে সেই বার্তাটা শোনাই। আরেকবার আমরা বলে রাখছি, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে, স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। সুজয়ের কাছে যাব। সুজয়, পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল কোনো জলের বোতল কেউ আনবেন না, কোনো জলের বোতল যদি আমরা দেখি তাহলে সেটা আমরা অ্যালাউ করব না। তারপরেও জল নিয়ে মাঠে বিক্রি হয়েছে, সেই জলের বোতল মাঠে ছুঁড়ে ফেলা হয়েছে। সুজয়, ছেড়ে দাও তুমি ইভেন্টের বিষয়টা, ছেড়ে দাও ওটা। আরে মুখ্যমন্ত্রী যদি কোনো একটা গলিতেও যান, সেখানেও একটা এসওপি মেনটেন করতে হয়, একটা প্রোটোকল আছে। মুখ্যমন্ত্রী আমন্ত্রিত ছিলেন, সেই প্রোটোকল, সেই এসওপি কি মানা হয়েছিল? এই প্রশ্ন তো উঠছে। দেখো, যে কোনো এই ধরনের ইভেন্ট যেখানে প্রচুর সংখ্যক জমায়েত হয়, প্রচুর সংখ্যক মানুষ আছে, সেখানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটা বিশেষ অফিসাররা থাকেন, যেটা মূলত যারা সাবোটাজ টিম, অর্থাৎ কেউ ভিড়ের মধ্যে ঢুকে কোনো বিশৃঙ্খল ঘটনা, কোনো অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে কিনা। এক্ষেত্রে যদি জলের বোতল নিয়ে যে কেউ প্রবেশ করতে পারে, তার মানে একটা বিষয় স্পষ্ট, চেকিং হয়নি। যে ব্যক্তি বা যারা জলের বোতল নিয়ে গেছেন, তারা যদি জলের বোতলের জায়গায় অন্য এমন কিছু নিয়ে যেতেন যেটা আরও ভয়ঙ্কর কিছু, আরও মারাত্মক কিছু, আরও আতঙ্ক সৃষ্টি করতে পারে, প্যানিক করে দিতে পারে মানুষকে, তাহলে কি হতো? সেই হুড়োহুড়িতে যদি দর্শকরা কোনোভাবে পদপিষ্ট হতেন বা আতঙ্কে ছোটাছুটি করতেন, তাহলে তার দায়টা কোথায় যেত? আমরা দেখছি সরাসরি অনিশ সরকার, ডিসি বিধাননগর কমিশনারেটে, তিনি বলছেন যে জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে, কাউকে অ্যালাউ করা হবে না, কেউ যদি নেওয়ার চেষ্টা করেন তাহলে আটকে দেওয়া যাবে। তাহলে ভেতরে যাদের কাছে দেখা গেল জলের বোতল ছুটছে, শুধু ছোড়া নয়, আমরা দেখেছি জলের বোতল 20 টাকার জলের বোতল 200 টাকায়, সেই ব্যক্তিকে এন্ট্রি তাহলে কে দিল? পুলিশের নজরদারি এড়িয়ে তো কারো পক্ষে যাওয়া সম্ভব নয়, মাছি গলারও সম্ভব ছিল না। যদি তাদের নিরাপত্তা একেবারে আটোসাটোই থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি একটা নয়, সে কিন্তু আমরা দেখছি ক্যারেটে ক্যারেটে জল বিক্রি করছে, সেই ব্যক্তিই বা ঢুকলো কি করে? যদি ধরে নেওয়া হয় যে সাধারণ দর্শক জলের বোতল নিয়ে ঢুকতে পারেনি, কিন্তু যিনি বিক্রি করছেন, বিক্রয়কারী, তাকে কে অ্যালাউ করলো, সেটা নিয়ে প্রশ্ন। এবং এই জায়গাতে প্রশ্ন যে তাহলে কি জলের বোতল ছাড়া হয়েছে, ইট নিয়ে যাওয়া হয়েছিল,
সে ইটটা কোথায় পেলো? তাহলে কি কোনোভাবে যুবভারতীর ভেতরে যে রক্ষণাবেক্ষণের কাজ হয়তো সম্প্রতি চলেছে, সেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য যে ভাঙা চাঙড় বা ভাঙা কোনো অংশ সেগুলি তারা সংগ্রহ করলো নাকি বাইরে থেকে আনলো? এই প্রশ্নগুলো উঠছে স্বাভাবিকভাবে। যে একদমই। এন্ট্রি গেট দায়িত্বে ছিলেন, যে গেট থেকে দর্শকরা প্রবেশ করেছেন, সেই এন্ট্রি গেটে যিনি দায়িত্বে ছিলেন তার উপরে কিন্তু মূল দায় হ্যাঁ বর্তায়। এবং সত্যি পুলিশ তো, ইতিমধ্যেই জলের যে বোতল বাজার আমরা দেখলাম মুড়িমুড়কির মতন মাঠে পড়লো। মধুকল্পিতা তুমি মাঠে ছিলে, কালকে কৌস্তব ছিল, আমাদের অন্যান্য সহকর্মীরা ছিল। ভেতরে সোফা জ্বালিয়ে দেওয়া হলো, তার মানে কেউ লাইটার বা দেশলাই নিয়েও ঢুকেছিল, নইলে কি করে জ্বালাবে? পাথরে পাথরে ঘষে তার আগুন জ্বালানো যাবে না আদিম মানুষের মতন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামও, কি বলেছেন তিনি শুনুন। দেখুন, পুলিশ তো প্রথমে বলেছিল জলের বোতল নিয়ে ঢোকানো যাবে না, কিন্তু দেখা গিয়েছে পরবর্তীকালে জলের বোতল ভিতরে বিক্রি হয়েছে। তার মানে পুলিশ যে কথা বলেছে সেটাকে কিন্তু সেখানে এনফোর্স করেনি, ফলে বলা না বলার মধ্যে কোনো ফারাক নেই। লোকেরা যে দেখতে পাচ্ছে না, এবং তাদের সঙ্গে যতজন লোক ঢুকেছিল, তার মানে কাছে যারা ঢুকেছে তারা 10 লাখ টাকার লোক হবে, অথবা এদের কোনো পয়সাই দেয়নি। ওরা রাজনৈতিক যে নেতা মন্ত্রীরা এসেছে তাদের সঙ্গে ঢুকে পড়েছে, এবং পুলিশের লোকেরা এই রাজনৈতিক নেতাদের অসন্তুষ্ট করতে না চাওয়ার জন্যে তাদেরকে নিয়ন্ত্রণ করেনি। তো এখানে পুলিশ যা করার কথা ছিল সেটা করেনি, এবং সেটা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট না করার জন্য করেনি, সেই জন্যে তারা ব্যর্থ হয়েছে। আপনাদেরকে আরো একবার সেই ছবি আমরা দেখাচ্ছি। একজন জল বিক্রি করছেন, 20 টাকার জল, যে জল আপনারা বাইরে থেকে কিনে খান, সেই জল বিক্রি হয়েছে মধুকল্পিতা 200 টাকায়। একবারে, দর্শকরা একবারে। কবুগরা দিয়েছে তোমার সামনে। আমি অ্যাম্বিয়েন্সটা শোনাই একবার, শুনুন। জল কত? জল কত? 200 টাকার জল খাও। 35 টাকা। বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো খাবো। এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর একটা প্রশ্ন খুব মনে জাগছে। সাংবাদিক হিসেবে হোক বা ভক্ত হিসেবে হোক, মাঠে অনেকবার গিয়েছি, কিন্তু সেক্ষেত্রে বারবার একটা জিনিস লক্ষ্য করেছি যে মাঠে জল কিন্তু একটা পাউচে দেওয়া হয়, যে পাউচ থেকে তুমি জল খেয়ে সেটা ফেলে দেবে। পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করা থাকে একদম, এটা সরকারের। সাধারণত আমরা এই ছবিটাই মাঠে গেলে দেখতে পাই, কিন্তু এই ব্যক্তি পুরো একেবারে জলের বোতলের একটা পেটি নিয়ে তিনি ফেরি করছেন, বিক্রি করছেন। দেখুন, গতকালকে এই যুবভারতীতে বিশৃঙ্খলার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি তদন্ত কমিটি গঠন করেন, এবং মুখ্যমন্ত্রীর গঠিত এই তদন্ত কমিটি তাণ্ডবে বিধ্বস্ত স্টেডিয়াম ঘুরে দেখছেন। রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, রয়েছেন মুখ্য সচিব, রয়েছেন স্বরাষ্ট্র সচিব। গতকাল যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা তদন্তে কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। কী কারণে বিশৃঙ্খলা ঘটলো, কারা দায়ী, তাদের খুঁজে বের করবে কমিটি। দেখুন, রাজ্যের তদন্তের উপর আস্থা নেই, আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। আর এবার আপনাদেরকে আরো কয়েকটা ছবি দেখাবো, ছবিগুলো দেখুন। চড়া দামে টিকিট কেটেছিলেন দর্শকরা, তাদের একটা ক্ষোভ আছে, মেসিকে দেখতে না পেয়ে তারা খুব ক্যামেরার সামনে উগরে দিয়েছেন। কিন্তু এরা কারা? এরা কারা? দেখুন, আদলাইট নিয়ে, রড নিয়ে তারা তালা ভাঙছে। কারা এরা? চেয়ার, কার্পেট, পুলের টপ তুলে নিয়ে চলে গেছে। কারা এরা? এই প্রশ্ন উঠছে, কি উদ্দেশ্য গেছিল? এরা কি ফুটবল প্রেমী, নাকি এই করতেই ওখানে গেছিল? এই প্রশ্ন কিন্তু অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। সুমনের কাছে যাব। সুমন, কালকে যে সম্পত্তি ভাঙচুর করা হয়েছে সেটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তোমার আমার রামজনতার ট্যাক্সের টাকায় চলে একটা স্টেডিয়াম, সরকারি জায়গা, সেই সরকারি সম্পত্তি ভাঙচুর করছে। এরা কারা? দেখো, শুধু স্টেডিয়াম নয়, ওটা যুবভারতী ক্রীড়াঙ্গন, যার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে। আমি নিজে কালকে মাঠে ছিলাম, হঠাৎ করে দেখা গেল মেসি যখন বেরিয়ে যাচ্ছেন তারপরেই একদল জনতা তারা হঠাৎ উন্মত্ত হয়ে উঠলো, এবং তারপর তারা প্রথমে ফ্লেক্সগুলোকে ছিঁড়তে শুরু করে। এরা কারা?
এরা মেসিকে দেখতে পায়নি, সেটা সেই ক্ষোভ জাস্টিফাইড, কিন্তু তার জন্য সরকারি সম্পত্তি ধ্বংস করা কি জাস্টিফাইড? এই প্রশ্ন তো উঠবে। এবং যে তদন্ত কমিটি হয়েছে তারা এইগুলোকে খতিয়ে দেখছে। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তারা প্রথমে ফ্লেক্সগুলোকে ছেড়েন এবং সেখান থেকে রডগুলোকে বের করেন। সেই রডগুলোকে দিয়ে যে ফেন্সিং ছিল সেগুলোকে ভাঙার চেষ্টা করা হয়, তারপরে সেটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার পর একটার পর একটা চেয়ার লাথি মেরে ভাঙে তারা। কারা এরা, কেন করলো এরকম? ঘোলা জলে কি মাছ ধরতে নেমে পড়েছিল কেউ, এই প্রশ্ন উঠছে। ঠিক। তারপর তারা মাঠের মধ্যে ঢুকে গেলেন, মাঠের মধ্যে গিয়ে গোলপোস্টের নেট কাটছেন, গোলপোস্টের মাথায় চড়ে বসছেন, সোফাতে আগুন ধরাচ্ছেন, ক্যাম্পটাকে নড়িয়ে ফেলে দিচ্ছেন। দেখো, মেসিকে না দেখতে পাওয়া যে অব্যবস্থা হয়েছে সবকটা বিষয় জাস্টিফাইড, কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংস করলে কি মেসি ফিরে আসতেন? কারা এরা করলেন, কেন করলেন? এখানে কি কোনো কেউ এই ষড়যন্ত্র করলেন যে ঘোড়া জলে মাছ ধরতে নেমে পড়লেন? যারা করলেন দুষ্কৃতীরা। সুমন, এই তাদের স্টেডিয়াম বিরুদ্ধে 2017 সালে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের আগে সাজানো হয়েছিল নতুন করে। গোটা পৃথিবী এই স্টেডিয়াম চেনে, গোটা পৃথিবীর ফুটবল প্রেমীরা এই স্টেডিয়ামে খেলার দিকে তাকিয়ে থাকে। সেই স্টেডিয়াম এরা দেখুন, সুমন যে কথা বলছিল, কি অভিপ্রায় নিয়ে মাঠে গেছিল এরা? এরা কি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিল? তালা ভাঙছে ইট দিয়ে, লোহার রড দিয়ে গেট ভাঙছে, স্টেডিয়ামে নেট ছিঁড়ছে, কার্পেট চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কারা এরা? এটাও তো লজ্জার ছবি। ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো শুরু হয়ে গেছে। ক্ষোভ স্বাভাবিক, ক্ষোভের বহিঃপ্রকাশটাও স্বাভাবিক। এই ইমোশনটা বুঝতে হবে। যারা ভেঙেছে, যারা 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, তারা ওই ভাঙা সিটটা নিয়ে আসবে বলেই কাটিনি। কিন্তু হ্যাঁ, ওইরকম বাংলাদেশিদের মতন করে কার্পেট তুলে নিয়ে যাওয়া, সিট তুলে নিয়ে যাওয়া, ফুলের টপ তুলে নিয়ে, যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আসলে মানুষ বলছে আমি পয়সাটাকে তো উসুল করতে এসেছি। এই দায়টা তো 15,000 টাকা দিয়ে লোকটা তো ভাবিনি ও কার্পেট তোলার সুযোগ পাবে। সুযোগটাকে করে দিল। আচ্ছা, মন্ত্রী কেন পালিয়ে গেল মাঠ ছেড়ে? মন্ত্রী দাঁড়িয়ে আটকাতে পারতেন, সামলাতে পারতেন। এ দায় তো মন্ত্রীদের। মমতা ব্যানার্জি যখন দেখলেন যে হাওয়া খারাপ, উনি তো এসে সামলাবেন। উনি তো আমাদের অভিভাবক, ইজ দ্য পুলিশ মিনিস্টার। উনি দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই পুলিশ আগে আরো ক্লিয়ার করে দিত। যে ঘটনা অত্যন্ত নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, কারণ তাতে আমাদের শহরের তথা আমাদের রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ওখানে যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন তাদের প্রতি তাদের আবেগকে, ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কিছু লোকজন ঢুকে পড়েছিল এবং একজন তো দেখলাম গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম দিতে দিতেও বক্তব্য রাখছিল, ভাঙচুর করছিল। সুতরাং এর মধ্যে কারা এই কাণ্ড ঘটালো নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গড়ে দিয়েছেন। সত্যটা সামনে আসবেই যে কারা এর পিছনে শহরকে কলঙ্কিত করার জন্য, বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এর মধ্যে সেই সত্য দু একদিনের মধ্যেই সামনে আসবে। দেখুন, গতকাল যখন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় না, ঠিক তখনই সেখানে আমিও ছিলাম এবং দেখেছিলাম যে গতকালকে কিভাবে যারা ছিলেন সেখানে ভক্তরা, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা বারবার করে আমরা দেখেছিলাম। কিন্তু তারপরে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা ঠিক কেমন হয়েছে, ঠিক কেমন রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। আপনাদের দেখায় সেই প্রতিবেদন। গতকাল সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়। যেহেতু মেসিকে তারা দেখতে পাননি, তাদের অভিযোগ তারা 3 মাস ধরে অপেক্ষা করেছেন, হাজার হাজার টাকার টিকিট কেটে তারা এসেছেন, কিন্তু তারা এক পলকের জন্য মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ। তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন এখানে দর্শক যারা ছিলেন, ভাঙচুর চালানো হয়। আজ সকালেও সেই ভাঙচুরের খণ্ডচিত্র এখনো দেখা যাচ্ছে সল্টলেক স্টেডিয়ামে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে চেয়ার, একেবারে ভেতরে সেখানে যে তাণ্ডব লীলা চালানো হয়েছিল তার ছবি একেবারেই স্পষ্ট। ভেতরটাতে সেখানে তো লন্ডভন্ডের ছবি রয়েছে, শুধুমাত্র ভেতর নয়, একেবারে স্টেডিয়ামের বাইরেটা অর্থাৎ মাঠের যে বাইরের দিকে অংশ, সেই বাইরেও সেখানেও কিন্তু এখনো পর্যন্ত ভাঙা চেয়ার, সেই ভাঙা চেয়ারের অংশ পড়ে রয়েছে। কার্পেট, সেই কার্পেট ছেঁড়া হয়েছে, কার্পেট রয়েছে এখানে। এছাড়াও কিন্তু খণ্ডচিত্র সেটা একেবারেই পরিষ্কার। তবে এই সল্টলেক স্টেডিয়ামে ভেতরে যে মাঠ, সেই মাঠে কিন্তু এখনো পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মাঠের বাইরে অর্থাৎ যে কটা গেট রয়েছে সব গেটই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সল্টলেক।
এদিকে আজ ফের যুব ভারতীতে রাজ্যপাল। গতকাল বেনজির বিশৃঙ্খলার পর যুব ভারতী স্টেডিয়ামে গেলেও ভিতরে ঢুকতে পারেননি সিবি আনন্দ বোস। যুব ভারতীর গেট বন্ধ থাকায় বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে যান রাজ্যপাল। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখানোর চেষ্টা করবো। এক, গতকাল যুব ভারতীতে বিকেলের পর পর গেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, কিন্তু ঢুকতে পারেননি। এদিকে আজকে সকালে তিনি চলে যান যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। গতকালের ছবি, গতকাল বিকেলের পর সন্ধ্যে নাগাদ পৌঁছে গেছিলেন রাজ্যপাল, কিন্তু ঢুকতে পারেননি রাজ্যপাল। এদিকে আজ সকাল সকাল পরিদর্শনে চলে যান। যুব ভারতের ঘটনার আরো একবার তীব্র নিন্দা করি। বঞ্চিত দর্শকদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করছি, সেই রিপোর্ট সংশ্লিষ্ট সব পক্ষের কাছে দেব, মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। This should be an eye-opener for all of us. This incident, this single incident has brought untold shame to the football lovers everywhere, particularly those in Kolkata. There should be standard operating procedure for such congregation management in future. Because when a private party is allowed to commercialize sports and make money, public should not be the sufferers. There are larger issues of administration governance involved in that. And also the fundamental rights and the human rights of the people are involved in that. I see it from a larger perspective. My report, after discussing with some of the victims, will be submitted to the all concerned authorities. And I don't want to reveal the content right now, but my report is almost ready. After the mark of this field visit, I will submit my report. যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় ধৃত আয়োজক শতদ্র দত্তের পুলিশ হেফাজত। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের। পরিস্থিতির শিকার হয়েছেন শতদ্র, দাবি আইনজীবী। দর্শকদের ওপরই দায় ঠেললেন শতদ্র দত্ত। গতকাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগ। দুটি শতপ্রণোদিত মামলা দায়ের বিধাননগর দক্ষিণ থানার পুলিশে। অনেক মহৎ উদ্দেশ্য ছিল আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন, অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন। কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকমভাবেই সম্পর্ক নেই। তাহলে হলো না কেন? যে উদ্দেশ্য ছিল বা যে প্ল্যান ছিল সেটা হলো না। গাফিলতি। আমি দেখুন, ফেলিয়ার যদি আমি বলি তাহলে আমি বলবো ফেলিওর মানুষের পরিস্থিতি অনুযায়ী যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে, এই রিয়াকশনটা ওদেরও বোঝা উচিত যে আমি টাকা, দেখুন ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলা হয়, বড় বড় ফুটবল খেলা হয়, সবাই জানে, এবং প্রচুর দর্শক আসে। এইখানে দর্শকদের উন্মাদনা উত্তেজনা সেইটা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এই যেটা হয়েছে এইটা একেবারেই আনএক্সপেক্টেড। মেসি কাণ্ডে প্রশ্নের মুখে আয়োজকদের ভূমিকা। স্থানীয় সংস্থা আইএফ এর অনুমতি ছাড়াই এই বিরাট আয়োজন। দেখুন, যুব ভারতীতে যে কোনো ম্যাচ হলে অবশ্যই সেখানে আইএফ এর একটা ভূমিকা থাকে, কিন্তু যে কোনো ইভেন্টের ক্ষেত্রেও কি আইএফ এর কাছ থেকে অনুমতি নিতে হয়? যদি নিতে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কি নেওয়া হয়েছিল, নাকি এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আইএফ এর অনুমতি না নিলেও চলে? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অথচ এই যুব ভারতীতেই তো আমরা দেখেছি এশিয়ান গেমস হয়েছে, আন্ডার 17 ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে, একাধিক তারকারা এখানে ম্যাচ খেলেছেন। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌস্তবের কাছে যাব। কৌস্তব, খেলার ক্ষেত্রে না হয় ঠিক আছে আইএফ এর একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু যে কোনো ইভেন্ট যদি অর্গানাইজ করা হয় এই ধরনের স্টেডিয়ামে, সেক্ষেত্রেও কি আইএফ এর বা ফুটবল সংস্থা, স্থানীয় রাজ্য ফুটবল সংস্থার কোনো ভূমিকা থাকে? তার কাছ থেকে অনুমতি নিতে হয়? যদি নিতে হয় তাহলে এক্ষেত্রে কি নেওয়া হয়েছিল? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যদি আন্তর্জাতিক পর্যায়ের কোনো ইভেন্ট অর্গানাইজ করতে হয় তাহলে সেক্ষেত্রে স্থানীয় যে সংস্থা রয়েছে অর্থাৎ লোকাল যে বডি রয়েছে সেই আইএফএফ থেকে একটা অনুমতি নিতে হয়।
কিন্তু এই যে মেসিকে আনার যে ইভেন্টটা ছিল, মেসির যে কলকাতা ইভেন্টটা ছিল এবং গোট ট্যুর যে রয়েছে, সেই ইভেন্টে ক্রীড়াঙ্গনে যে অনুষ্ঠানটা করা হয়েছিল তার জন্য আইএফএর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি শুধু তাই নয়, আইএফএর থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। অর্থাৎ এই এত বড় কর্মকাণ্ড কিভাবে এই এত বড় কর্মযজ্ঞকে সফলভাবে আয়োজন করা যায় তার জন্য কিন্তু তার জন্য কোনো পরামর্শ নেয়নি এই 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 স্বতন্ত্র দপ্তর যে আয়োজক যে ইভেন্ট সংস্থা রয়েছে সেই সংস্থা। অর্থাৎ কিনা তারা কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই এই বিশাল বড় এই কর্মযজ্ঞটার আয়োজন করে ফেলেন এবং তারপরেই কিন্তু এই এত বড় বিপত্তি। এবং শুধু তাই নয়, আইএফএ চেয়ারম্যান তথা ফেডারেশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এশিয়ান গেমসের সময় কিংবা ধরো এখানে যখন অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ হয়েছিল তখন কিন্তু 1 মাস ধরে এখানে তারা ট্রেনিং নিয়েছিলেন। অর্থাৎ কিভাবে এই পুরো ইভেন্টটাকে সাকসেসফুলি আয়োজন করতে হয় তার জন্য কিন্তু 1 মাস ধরে একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে চলতে হয়েছিল, পুরো সিকিউরিটি প্রোটোকল থেকে শুরু করে সব কিছু, এবং প্রচুর ম্যান পাওয়ার দরকার হয় এই ইভেন্টটাকে সাকসেস করতে গেলে। কিন্তু গতকাল দেখা গেছে যে এই ইভেন্টটা সাকসেস করার জন্য সেই সমস্ত কিছুই করা হয়নি। এমনকি কমিউনিকেশন ল্যাবস, অর্থাৎ কিনা এই আয়োজক সংস্থা এবং পুলিশ বা প্রশাসন তাদের সঙ্গেও গিয়ে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল এবং তারই খেসারত দিতে হলো, তারই কিন্তু ফল ভুগতে হলো এই কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনকে। অর্থাৎ কিনা বলা হচ্ছে যে এবং এই খেলোয়াড়দের আনা একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয় সে ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি। যেখানে কিন্তু আইএফএ একদমই দায়ী নয়, কারণ আইএফএ কে মানে জড়িত করাই হয়নি। আইএফএ তে যারা বছরের পর বছর কাজ করছে তারা কিন্তু জানে যে এরকম ধরনের ইভেন্ট কিভাবে অর্গানাইজ করতে হয়, কিভাবে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কিভাবে পুলিশ ব্রিফিং করতে হয়, তাদের সাথে পুলিশের সাথে কি কোঅর্ডিনেশন ছিল তা আমি তো বুঝতেই পারছি না। মানে খুবই নিন্দনীয় ব্যাপার, খুবই খারাপ ব্যাপার। রাজ্যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হতেই কমিশন সূত্রে বেরিয়ে আসছে একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে, 85 লক্ষ। 13.5 লক্ষ ভোটারের বাবা এবং মায়ের নাম এক, 13.5 লক্ষ। বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 50 বা তার বেশি, এমন 8,77,736টি ফর্ম জমা পড়েছে। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000, মানে প্রায় 12 লক্ষ। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছে 3,45,000। আবার এমনও বহু ভোটার রয়েছে যাদের বয়স 45 বছরের বেশি, অথচ 2002 সালের তালিকায় তাদের নাম ছিল না। এমনও 20,74,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। পাশাপাশি 13 লক্ষেরও বেশি ভোটারের লিঙ্গের তথ্য অমিল ধরা পড়েছে এনুমারেশন ফর্মে। প্রোজেনি ম্যাপিং এ চাঞ্চল্যকর তথ্য। কমিশন সূত্রে খবর 1,67,45,911 ভোটারের তথ্য যাচাই করবেন নির্বাচন কমিশন। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নিউজ রুমে। তন্ময়ের কাছে যাব। তন্ময়, দেখো যে তথ্যগুলো আমরা দিলাম, ধরে নিলাম যে এই তথ্যগুলো একেবারে সঠিক তথ্য দেওয়া হয়েছে, সেখানেও তো প্রশ্ন, মানে 15 বছরের কম বয়সে বাবা হয়েছে প্রায় 12 লক্ষ, মানে 14 বছরে বিয়ে করেছে। অবশ্যই মতামত নিতে হবে জনস্বাস্থ্য নিয়ে যে চিকিৎসকরা কাজ করেন বা যে সংগঠন কাজ করে তাদের কাছ থেকে। 6 সন্তানের পিতা 24,21,000, অবশ্যই তাদের কাছ থেকে, মানে বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নিতে হবে। তাহলে রাজ্যে জনবিস্ফোরণ সময়ের অপেক্ষা, তাই না? দেখো, যা যা তথ্য বেরিয়ে আসছে সেই তথ্যগুলো নিলে কিন্তু বলা চলে বেশ কিছু হাস্যকর তথ্যও রয়েছে, বেশ কিছু সিরিয়াস তথ্যও রয়েছে। এই 6 সন্তানের বাবা যখন বলছো, এই 6 সন্তানের বাবা যদি 24 লক্ষ মানুষ হয়ে থাকেন, তাহলে তাদের রেশন কার্ড হয়েছে, তাদের জন্ম সার্টিফিকেট থাকবে, তাদের যে রেসিডেন্সিয়াল যে জায়গা রয়েছে, স্কুল কলেজে তাদের খাতায় নাম থাকবে। ফলে সব মিলিয়ে যখন গোটাটার ম্যাপিং হবে তখন কিন্তু যদি কোনো ভুয়ো ব্যাপার তাকে ধরা পড়ে যেতে বাধ্য। 1, 2, বীরভূম, দার্জিলিং এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এরকম বেশ কয়েকটি জেলা থেকে অন্য একটা তথ্য উঠে এসেছে। সেটা হচ্ছে নিঃসন্তান দম্পতি, অর্থাৎ যাদের সন্তান হয়নি,
সেই দম্পতিকে বাবা মা দেখিয়ে কেউ কেউ একদম এসআইআর ফর্ম ফিল আপ করে দিয়েছেন, আগে ভোটার কার্ডে নাম তুলেছিলেন। এটা কমিশনের নজর এসছে। কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির যারা ডিএম রয়েছেন, মানে জেলা শাসক বা ডিইও, তাদেরকে সতর্ক করে বলেছেন এই তথ্যগুলো যাচাই করে পরে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হোক। 3 নম্বর একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে অন্যজনের বাড়ির ঠিকানা ব্যবহার করে বহিরাগত বা অন্য অঞ্চল থেকে এসছেন নাকি বিদেশি, সেটা তো কমিশন জানাবে তাদের ভোটার লিস্ট সংশোধনের পর। সেখানে অন্যজনের বাড়ির ঠিকানা ব্যবহার করে এসআইআর ফর্ম ফিল আপ করা হয়েছে, কারণ এর আগে তারা ভোটার লিস্টে নাম তুলেছিলেন কেউ কেউ। ফলে এইটাও কিন্তু কমিশনের নজর এসছে, এগুলো সংশ্লিষ্ট জেলাগুলোকে জানানো হয়েছে। আর 4 নম্বর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, অথচ ভোটার লিস্টে নাম রয়েছে। ফলে এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে, যখন এই প্রয়োজনীয় ম্যাপিং কিংবা আত্মীয়তা সূত্র কিংবা এই ধরনের তথ্যগুলো আসছে, তখন আরো বিপুল পরিমাণ নাম কিন্তু বাদ যেতে পারে, সেই সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। মানে তন্ময়, এই মুহূর্তে দুপুর 2:30টায় রোববার লাঞ্চের পর যারা TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, আমি জানি না, হয়তো আপনাদের মধ্যে আপনারা নিজেরও জানেন না আপনি কারোর বাবা অথবা মা হয়ে গেছেন এসআইআর ফর্মে, অথবা কারোর আত্মীয় হয়ে গেছেন, অথবা আপনার ঠিকানা কেউ ব্যবহার করেছে, জানি না, সেই সব তথ্যই তো উঠে আসছে। সূত্র সে কথাই বলছে। কোথায় যায় গোটা পরিস্থিতি, অবশ্যই নজর থাকবে আমাদের। বাবার বয়স, মার বয়স, দাদুর বয়স, এই যে প্রোজেনিং যে ব্যাপারটা, এটা একবারে যাচ্ছে তাই। সিপিএমের আমলেও হতো, কিন্তু ওই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, 13 সালের প্রথম নির্বাচন, 30 পঞ্চায়েত, তারপর থেকে যত নির্বাচন হয়েছে, সমস্ত গোটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে আর এই ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। সে তো 2002-এর বিষয়। এটা এতদিন ধরে কি হচ্ছিল? আমরা তো বারবার বলছি এটা এত বড় বিষয় যে অনেকটা সময় দিয়ে ঠান্ডা মাথায় খতিয়ে দেখে করুন না। কে বারণ করেছে? 2001 সালের পর প্রায় 2 বছর ধরে একটা এসআইআর হয়েছিল, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে 2 মাসের মধ্যে করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে। এই করতে গিয়ে তো তখন যেগুলো ছিল তখনকার ভুল, সেগুলো যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন, দেখেনি কেন? তাদের আজকে 23 বছর 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। এবার প্রশ্ন হলো কারা ডাক পেতে পারেন এবার হিয়ারিং এর ক্ষেত্রে। কমিশন সূত্রের দাবি, এসআইআর ফর্মে নাম যাদের নথিভুক্ত কাকা দাদার নামের ডাক পেতে পারেন শুনানিতে। বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে ম্যাপিং করা হলে তারা শুনানিতে ডাক পেতে পারেন। সিইও দপ্তর সূত্রে একথা জানিয়ে বলা হয়েছে, অর্থাৎ কেউ যদি কাকা মামা দাদা ইত্যাদি কোনো সম্পর্ক উল্লেখ করে এনামোরেশন ফর্ম জমা দেন, তারা শুনানিতে ডাক পেতে পারেন। 2025 সালের সর্বশেষ তালিকা অনুযায়ী এ রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় 7.66 কোটি। এখনো রাজ্যে 2002 সালের এসআইআর তালিকার সঙ্গে মিল নেই প্রায় 30 লক্ষ ভোটারের। নিজের নামের সঙ্গে মিল রয়েছে প্রায় 2.93 কোটি ভোটারের। পারিবারিক সম্পর্কের নিরিখে প্রায় 3.84 কোটি ভোটারের মিল পাওয়া গেছে। কমিশন আগেই জানিয়েছিল 2002 সালে এসআইআর তালিকায় মা বাবা বা দাদু ঠাকুমার নামের সঙ্গে মিল থাকলে ভোটারকে শুনানিতে আসতে হবে না। আমি আবারও চলে যাবো সরাসরি নিউজ রুমে। তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, এই যে খসড়া তালিকা প্রকাশ হবে, কিন্তু তারপরে একটা তো প্রশ্ন উঠছে যে হিয়ারিং এর ক্ষেত্রে কারা কারা ডাক পাবেন? হিয়ারিং এ বিভিন্ন বিষয়ে ডাক পাচ্ছে, যেমন হচ্ছে আমি যদি শুধু আমার নাম থাকে, আমি যদি কোনো রকম এই ম্যাপিং না করে থাকি, অর্থাৎ কোনো আত্মীয় স্বজন না দেখিয়ে থাকি যে আমার আত্মীয় স্বজন কেউ নেই, তিনি ডাক পাবেন। যার সঙ্গে এই যে বয়সের ডিফারেন্স হচ্ছে, একটু আগে আমরা যেটা বলছিলাম যে 15 বছরের বাবা হয়ে গেছে, অর্থাৎ দেখা যাবে তার 13 বছর 13.5 বছর বা 14 বছরে বিয়ে হয়েছে অঙ্কের হিসাবে বা একেবারে মেডিকেল সায়েন্সের হিসাবে, তো সেরকম ক্ষেত্রে সে কিন্তু ডাক পাবে। 3 নম্বর হচ্ছে 2002-এ তার নাম ছিল না এবং বাবা মায়েরও নাম ছিল না, দেখা গেল বাবা মায়ের নাম পরে উঠেছে, ছেলে মেয়ের নাম পরে উঠেছে, সেই ক্ষেত্রেও কিন্তু ডাক পাবে সেই ভোটার। আর যদি কোনোভাবে বাবা মায়ের নাম যদি না দেখাতে পারে বা তার কোনো তথ্য দিতে না পারে, যদি আত্মীয়তা হিসেবে এই ম্যাপিংয়ে কাকা মামা অন্য কিছু দেখানো হয়, তাহলে তাকেও ডাকা হবে। অর্থাৎ তোমার বাবা মা নেই কেন, কাকা মামা জ্যাঠা পিসি এসব রয়েছে কেন। ফলে এই ধরনের যে ক্যাটাগরি রয়েছে
সেগুলোতে ডাক পাবে। আর যারা এই ঠিকানা বদল করেছেন, অর্থাৎ যার ঠিকানায় পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আমি আমার যে অরিজিনাল ঠিকানা সেটা দিলাম না, অন্য কারোর ঠিকানা ব্যবহার করে দিলাম, সেই মানুষগুলো কিন্তু এই হিয়ারিংয়ে ডাক পাবেন। তাদের অ্যাড্রেস ঠিকঠাক করে জানাতে হবে, সেই অ্যাড্রেসে বা যাচাই হবে তার কর্মক্ষেত্র, তার আইডেন্টিটি কার্ড, সরকার থেকে যে আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড রয়েছে সেইটার সঙ্গে তার জন্ম সার্টিফিকেট কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা তার আত্মীয় যারা রয়েছে যাদের নাম সে জমা করেছে, সেটা কাকা মামা পিসি যেটা যাই হোক না কেন, তাদের সেই সমস্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মিলিয়ে দেখা হবে। সবটা মিলিয়ে কিন্তু বলা চলে একটা মাকড়সার জালের মতো। সেই জালের মধ্যে কিন্তু চারিদিক থেকে, সেটা প্রযুক্তি দিয়ে হোক, সেটা অন্যান্য সরকারি তথ্য দিয়ে হোক, সবটা মিলিয়ে দেখার পর যাদের সঙ্গে মিলবে না, কোনো তথ্যে কোথাও গরমিল পাওয়া যাবে, সেই মানুষগুলোকে হিয়ারিংয়ে ডাকা হবে। তার মধ্যে তুমি যেটা বললে যে এই একেবারে শেষকালে যে নামের গরমিল রয়েছে কিংবা কম বয়সী রয়েছে বা ঠিকানার গণ্ডগোল রয়েছে, এদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। ধন্যবাদ তোমাকে। হবে, কিন্তু আরও 2 মাস সময় আছে। ম্যাপিং, স্ক্রুটিনি ইত্যাদির জন্য সময় রেখেছে, কারণ এই যে জটিলতা আছে এটা দূর করতে গেলে আরও ব্যাপকভাবে এই ধরনের স্ক্রুটিনি এবং ম্যাপিং করতে হবে, কথা বলতে হবে, দরকার হলে বিএলওদের ডাকতে হবে, সেটাও শুরু হয়েছে। আর আমার মনে হয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই এত সিরিয়াসলি নিয়েছেন। আমি পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ দেবো, মমতাজি তার পার্টি বিরোধী চক্রান্ত করেছিল এসআইআরকে ঘেঁটে দেওয়ার জন্য, তারা সেই চক্রান্তে পা দেননি। সবচেয়ে স্মার্টলি পশ্চিমবাংলার মানুষ 15 দিনের মধ্যেই বেশিরভাগ লোক জমা দিয়ে দিয়েছেন ফর্ম। তাই দেখুন, অন্য নির্বাচন কমিশন সময় বাড়িয়েছেন কিন্তু বাড়াতে হয়নি, কারণ এখানকার মানুষ খুবই দায়িত্বশীল, নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে তারা দায়িত্ব পালন করেছেন, ব্যানার্জির মতো নেতাদের কথায় কান দেননি। এদিকে এসআইআর সংক্রান্ত শুনানিতে প্রত্যেক বিধানসভা থেকে দিনে অন্তত 100 জন ভোটারকে ডাকা হবে। শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ AEROরা। প্রতিটি বিধানসভা এলাকায় 10 জন করে AER নিয়োগ করেছে কমিশন, অর্থাৎ রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 2940 জন AERO ইতিমধ্যেই নিযুক্ত রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত AERO নিয়োগ করা হচ্ছে। কমিশন সূত্রে যে খবর পাচ্ছি আমরা, প্রায় 1000 থেকে 1500 জন অতিরিক্ত AERO নিয়োগ করা হচ্ছে। প্রয়োজন অনুসারে তাদেরও শুনানির কাজে ব্যবহার করা হতে পারে। জানা যাচ্ছে 2002 তালিকার সঙ্গে কোনো যোগসূত্র নেই এমন প্রায় 30 লক্ষ ভোটারের এসআইআর ফর্ম জমা পড়েছে। সংখ্যাটা ভালো করে শুনবেন, 30 লক্ষ। তাদের সকলকেই শুনানির জন্য ডাকবে কমিশন। 1,67,45,911 জন ভোটারের তথ্য সন্দেহজনক থেকেছে কমিশনের কাছে। এসআইআরে ভুল তথ্য দিলে নেই রেহাই, ধরা পড়লেই কপালে ঝুলতে পারে শাস্তির খাড়া। কমিশন সূত্রে খবর, কেউ যদি এনামুরেশন ফর্মে ভুল তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় শাস্তি হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানাও হতে পারে। আরো একবার জানাবো, এই মুহূর্তে একটা আপডেট আপনাদেরকে জানাবো। এসআইআরে ভুল তথ্য দিলে কোনো রেহাই নেই, ধরা পড়লেই কপালে ঝুলতে পারে শাস্তির খাড়া। কমিশন সূত্রের খবর, কেউ যদি এনামুরেশন ফর্মে ভুল তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় শাস্তি হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানাও হতে পারে। আরো একবার জানাবো আপনাদেরকে, এসআইআরে ভুল তথ্য দিলে কোনো রেহাই নেই, ধরা পড়লেই কপালে ঝুলতে পারে শাস্তির খাড়া। কমিশন সূত্রে জানা গিয়েছে, কেউ যদি এনামুরেশন ফর্মে ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় তাদের শাস্তি হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে এবং সঙ্গে জরিমানাও হতে পারে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে, এসআইআরে ভুল তথ্য দিলে নেই রেহাই, ধরা পড়লেই কপালে ঝুলতে পারে শাস্তির খাড়া। কমিশন সূত্রের খবর, কেউ যদি এনামুরেশন ফর্মে ভুল তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় শাস্তি হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানাও। বাংলার সব নাকা পয়েন্টে সিসিটিভি এবং লাইভ ওয়েবকাস্টিং। 26-এর ভোটের জন্য আরও করা হচ্ছে নজরদারি। 22টিরও বেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠক, জরুরি সমন্বয় বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের। ভোটের বিজ্ঞপ্তির পরই নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা চালু করা হবে, লাইভ ওয়েবকাস্টিংও। জিপিএসে সজ্জিত ফ্লাইং স্কোয়াডের গাড়িতে ক্যামেরা বসিয়ে নজরদারি। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, ফলতায় মুরুগানকে ঘিরে বিক্ষোভের পরেই করা কমিশন। জেলা শাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের তরফে। এসআইআর এর কাজে বিএলও সহ আধিকারিকদের হেনস্থা করলে শাস্তি, কোনো ফাঁক রাখা চলবে না।
বিএলওদের নিরাপত্তায় স্পষ্ট করে দেওয়া হয়েছে বিএলওদের নিরাপত্তায় কোনো রকম ফাঁক ফোকর রাখা চলবে না। দিল্লি থেকে জেলা শাসকদের কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। অত্যন্ত বড় খবর। সে তো নির্বাচন কমিশন ঠিক করবে, তবে এটা ঠিক যেভাবে সি মুরুগানকে ঘেরাও করা হয়েছিল ফলতাতে, এবং তাতে পুরো জাহাঙ্গীরের রোল, জাহাঙ্গীর করিয়েছে, এবং জাহাঙ্গীর করিয়ে এটা একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে। তবে আমার মনে হয় সিনিয়র অফিসিয়ালস তাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভয় পাবেনও না, তারা ভয় পাচ্ছেনও না আমার মনে হয়। এসআইআর পর্বে ফুল টাইম কাজ করতে হবে বিএলওদের। প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠি স্কুলগুলিকে। এনামুরেশন ফর্ম জমা শেষ। এবারে ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। ফর্মে সন্দেহ থাকলে ডাক পড়বে শুনানিতে। তথ্য যাচাই থেকে শুনানির কাজ বিএলওদের মাধ্যমেই করবে কমিশন। তাই বিএলওরা যাতে নিয়মিতভাবে দায়িত্ব পালন করেন সেই আবেদন জানিয়ে স্কুলগুলিকে চিঠি পাঠানো হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। সে তো নির্বাচন কমিশন ঠিক করবে, তবে এটা ঠিক যেভাবে সি মুরুগানকে ঘেরাও করা হয়েছিল ফলতাতে, এবং তাতে পুরো জাহাঙ্গীরের রোল, জাহাঙ্গীর করিয়েছে, এবং জাহাঙ্গীর করিয়ে এটা একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে। তবে আমার মনে হয় সিনিয়র অফিসিয়ালস তাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভয় পাবেনও না, তারা ভয় পাচ্ছেনও না আমার মনে হয়। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত প্রায় 20 জন ভোটারের নামে লাল কালি। আজব ঘটনা বেহালার 118 নম্বর ওয়ার্ডের দুটি পার্টি। মৃত হওয়ায় আসেনি এনুমারেশন ফর্ম। কিভাবে নাম তুলবেন ভোটার তালিকায় ভেবে কুল কিনারা পাচ্ছেন না মৃত ভোটাররা। আমরা 6 জন ভোটার টোটাল। কার নাম নেই? আমার নাম। কি বলা হচ্ছে? বলছে যে ওনার লিস্টে দেখাচ্ছে মৃত আমি জীবিত থেকে মৃত কি করে হলাম, সেটাই আমার কথা। কি বলবে? হ্যাঁ, কি করবো আমি তাই চিন্তা করছি। কতটা দুশ্চিন্তা মানে আমি তো প্রতিদিনই চিন্তা করছি আমি জীবিত অবস্থা থেকে কি করে মৃত থাকলাম। আমরা বিভিন্ন লোককে বলেছি কিন্তু এখনো শুরু কিছু হয়নি। হ্যাঁ, বাড়িতে এসেছিলেন, বাড়িতে লিস্টে এসে দেখাচ্ছে আমার নামটা কাটা গেছে বা মৃত দেখাচ্ছে ওনারা। এদিকে 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং এর দাবি কমিশনকে চিঠি দিলেও উত্তর আসেনি কোনো। যদি জানাবার পরেও আমরা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাই। এই তো চিঠি দেখুন, আমি আপনাকে দিচ্ছি ভাই। শুধু তাই না, এখানে একটা চিঠি আরো আছে। আমার ওয়ার্ডে ওয়ার্ড নাম্বার 90 118 নম্বর ওয়ার্ড, সেটা চলে গেছে 119 নম্বর। 119 নম্বর ওয়ার্ডের 108 নম্বর পার্ট, সেটা চলে এসছে 108। চিঠি দিয়েছি, এই মানুষগুলো তো হ্যারাসমেন্ট হবে। পূর্বস্থলীর মেটতলা পঞ্চায়েতের দিকে নজর থাকবে আমাদের। পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি, অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ, এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাংলাদেশি, জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা গ্রামবাসীদের। প্রশাসন নথি যাচাই করুক দাবি গ্রামবাসীদের। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সন্তোষী দাস। স্থানীয়দের একাংশের অভিযোগ তিনি ভারতীয় নন, বাংলাদেশ থেকে এদেশে এসে নথি জাল করে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে প্রধান হয়েছেন। একই অভিযোগ তুলেছে বিজেপিও, যদিও তৃণমূল প্রধানের দাবি এদেশেই জন্ম তার, যেখানে প্রমাণ দেখানোর সেখানেই দেখাবেন। গ্রামবাসীর একটা ওর সম্বন্ধে একটা মানে সন্দেহজনক হয়েছে যে ও বাংলাদেশি, ওকে প্রধান করা উচিত হয়নি পার্টির তরফ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসে এর এসসি করানোর কি দরকার ছিল পার্টি। রেশন কার্ড ফার্স্টে আমি বলছি, বাবার নাম দিয়েছে মন্টু সরকার, আর এর যে ফ্যামিলি হেড পঙ্কজ বাড়ি। যদি তার টাইটেল হলো সরকার, আর এই পঙ্কজ বাড়ি কি করে হয়ে গেল? তারপরে সে ডাইরেক্ট এসে হাজব্যান্ডের ঘরে ভোটার লিস্ট বানালো। তার আগের ভোটার লিস্ট কোথায় গেল? কোথা থেকে সে এসেছে? এই সন্দেহে আমরা ওকে সন্দেহ করছি যে ও বাংলাদেশি। তাই বিডিও সাহেবের কাছেও আমরা একটা অ্যাপ্লিকেশন লিখেছি, আর এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি, এবং ডিএম সাহেবের কাছেও আমরা মেলে পাঠিয়েছি। সন্তোষী দাস প্রধান আমাদের মেরতলা পঞ্চায়েতের, ওনার সব নথি জাল। উনি একজন বাংলাদেশি। আমাদের মনে হচ্ছে সব কিছু তদন্ত করা উচিত, এবং ওনার যে সার্টিফিকেট এসসি সার্টিফিকেট ওটাও জাল করে এসসি বুথে প্রার্থী হয়ে এবং জিতে প্রদান হয়েছে। রেশন কার্ড
ভোটার কার্ড সবই জাল। অভিযোগটা যখন হয়েছে তখন আমি যেইখানে অভিযোগটা হয়েছে সেইখানে গিয়ে আমি প্রমাণটা দিয়ে আসি। না, আপনার যেটা রেশন কার্ড সেখানে দেখা যাচ্ছে যে আপনার অভিভাবকের নাম দেখাচ্ছে অন্য। আমার অভিভাবকের রক্ত অন্য নাম সম্পর্ক নেই। থাকে। তাহলে যে নামটা দেখাচ্ছে উনি কে হন? উনি আমার কাকা হন। বলছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন। হ্যাঁ, সেটা প্রমাণ করুক, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আমি বাংলাদেশে না, আমার এই দেশে জন্ম। দেখুন, 1 মাসের বেশি সময় ধরে এ রাজ্যে এসআইআর চলছে, আর প্রথম দিন থেকে যে ছবি আমরা দেখছি কার্যত একই ছবি আজকেও হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড়। চোরা পথে ভারতে ঢোকার কথা কবুল বাংলাদেশিদের, টাকা দিয়ে আধার কার্ড তৈরির কথা অস্বীকার অনুপ্রবেশকারীদের, আর বাস করা যাবে না ভারতে বুঝতে পেরেই তারা পগার পার হচ্ছেন। ইতিমধ্যেই হাকিমপুর দিয়ে ফিরেছেন 3000 বাংলাদেশি বলছে সূত্র। হ্যাঁ, আটঘরা, কলকাতা আটঘরা। কতদিন আগে গেছিলেন আটঘরায়? বছর দুই। এদিকে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা জেলা কয়রা থানা। তাই এমনি কোনো কাগজপত্র কিছু নেই? না। এখানে কি কাজ করতেন? ওই আমি হ্যাঁ হ্যাঁ, তাই এখন ফিরে যাচ্ছেন কেন? এই থাকতে যাচ্ছে না, কাগজপত্র কিছু নেই। মাঝে মাঝে এইদিকে থাকতেন কোথায়? হ্যাঁ, বামুনগাছি। কতদিন আগে বামুনগাছি আসছিলেন? আমাদের এখানে 10-12 বছর। আরো বেশি। কাগজপত্র আছে কিছু? কাগজ এখানে একমাত্র আধার কার্ডটা যা করতে পেরেছিলাম হ্যাঁ, দিয়ে, হ্যাঁ। আর কিছু করতে পারিনি। এখানে আমরা ডাক্তার জায়গায় যাই, হাতে যাই, ডাক্তারের হসপিটালের কাগজপত্র সব কিছু নেই। তো কোনো কাগজপত্র তো মানে আধার কার্ড আছে, শুধু আধার কার্ড, আর কিছু নেই। এই আবার ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন? আমাদের বয়স হয়ে গেছে, আর আমি খাটতেও পারছি না, এমনি শ্বাসকষ্ট বেড়ে গেছে। কি কাজ করতেন এখানে? এখানে আমি আগে একটা রিক্সা চালাতাম, হ্যাঁ, আর একটা দিলেই বেড়াতে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। চাকরি বাতিল হওয়া শিক্ষকদের 31শে ডিসেম্বর ডেডলাইন দেওয়া হয়েছিল। 31 তারিখের পর ভাতা বন্ধ, চাকরি হারানো শিক্ষকদের। নতুন বছরে কি হবে, কিভাবে স্কুল চলবে? প্রায় শিক্ষকহীন হয়ে যাবে রাজ্যের হাজার হাজার স্কুল। নতুন করে শিক্ষক নিয়োগ না হয় বাড়ছে চিন্তা। একই সমস্যা বারাসাতের বিভিন্ন স্কুলে। ডিপার্টমেন্ট তো আটকে থাকবে, কিছু না কিছু অসুবিধা তো হবেই। শুধু আমাদের স্কুলে না, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গাতেই তো ঘটনাটা ঘটেছে। সমস্ত স্কুলেই কিছু না কিছু অসুবিধা তো হবেই, এটা তো ফ্যাক্ট, মানতেই হবে। এটাতে আমাদের মুশকিল হচ্ছে যে এখনও তো জানা গেল না যে ওদের কি হবে। এখনও ইন্টারভিউ হয়েছে জাস্ট, তাদের কবে নিয়োগ হবে, কবের মধ্যে প্যানেল বেরোবে, কোনো নিশ্চয়তা নেই। এখন নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, আমাদের একজন আছেন, কিন্তু তাকে আমরা রুটিনে কিভাবে রাখবো? আমাদের যেহেতু নতুন শিক্ষাবর্ষ জানুয়ারির থেকে শুরু হচ্ছে, আমাদের তো রুটিন করতে হবে, টাইম টেবিল করতে হবে। তো টাইম টেবিলে কীভাবে রাখবো তাকে, সেই নিয়ে আমরা ধন্দে আছি। নতুন পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আর দুটো রেজাল্টই বেরিয়েছে। দুটোতেই আমি ব্যক্তিগতভাবে ভালো রেজাল্ট করেই পাশ করেছিলাম, আশা করেছিলাম ডাক পাবো। একটার ইন্টারভিউও দিয়েছি, কিন্তু শুধু নিজেদের জন্য তো ভাবলে হবে না। 31শে ডিসেম্বরের পর আমাদের অনেক সহকর্মী, সহযোদ্ধা যারা আমাদের আন্দোলন একদম সামনের সারিতে রয়েছে, তারা কিন্তু ডাক পাননি অনেকে, তার সংখ্যাটা অনেকই। আমি তাদের নিয়ে চিন্তিত। প্লাস স্কুলে এই যে সংখ্যক টিচার থাকবে না, স্কুলে এমনি অনেক স্কুলে টিচার অলরেডি অনেক কম আছে। শিক্ষাবর্ষে তো অনেক সমস্যা হবে, বাচ্চাদের অলরেডি অনেক সমস্যা হয়েছে। এটা সরকারের বিবেচনায় আগে থেকে আসা উচিত ছিল, কিন্তু সরকার সেই বিবেচনা করেনি। বারবার এই নতুন প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। এটা স্কুল থাকবে কি থাকবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, নতুন ক্লাসে উঠবে, সে ক্লাসরুমে গিয়ে দেখবে তার ক্লাস হচ্ছে না, টিচার নেই, হেডমাস্টাররা, টিআইসিরা তারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে যে এখন কি করে নতুন শিক্ষাবর্ষে তারা স্কুল পরিচালনা করবে।